হোয়াট স্যালারি ইউ ওয়ান্ট? তো আমি তো বাঙালি, তখন ছাপোষা লোক, আমি গিয়ে বললাম নট মোর দ্যান 4,500। আর্ট কলেজের যে টেকনিক, এটা এখনো সেই পুরোনো দিনের মতোই টেকনিক, তো ওখানে নতুন কিছু ঢোকানো হচ্ছে না। প্রবলেম ওই যে যারা পড়াচ্ছেন তাদেরও তো আমরা আপডেট করা উচিত। আমার মনে হয় আমি একটা বাচ্চা ছেলে একটা খেলনার দোকানে ঘুরে বেড়াচ্ছি পাগলের মতো, এটাও চাই ওটাও চাই, এটাও কিনবো ওটাও করব। খুবই কষ্টকর, মানে আমার পক্ষে কনস্ট্যান্ট ব্যালেন্স শিট মেলানো, প্রফিট অ্যান্ড লস। আমি বলবো জাগুয়ারের লোগোটা শুনবি জাগুয়ার, ইট উইল বি ক্যাট, বিকজ দ্যাট লোগো ইজ মাচ সফটার। ইনফ্যাক্ট ডিজিটাল আর্ট আমি যখন প্রথম করি তখন লোকে আমাকে খুব গালাগালি করেছিল, বলেছিল এ তো কম্পিউটারে বানাচ্ছ ভাই, এটা তোমার নাম কেন? আমার মনে হয় আমি খুব ইন্টারেস্টিং টাইমে জন্মেছি। আমি টেলিফোন ডায়াল করা টেলিফোন থেকে এআই কলা লাগিয়ে দেওয়ালে 5 মিলিয়ন কামাতে পারি, মানে 50-52 কোটি টাকা দিয়ে একটা কলা টেপে লাগিয়ে আবার সেই কলাটা খুলে আমি খাচ্ছি। এটা যদি আর্ট হয়, এটা সেলিব্রেটেড হয়, আজকের দিনে আর্ট তাহলে কোথায়? আজ যিনি আমাদের দ্য ডিজাইন পডকাস্টে আছেন, তাকে নিয়ে জানতে গেলে আগে তার লিগাসি আমাদের জেনে নেওয়া উচিত। প্রথম ইন্টারভিউতেই দেশের সবথেকে বড় ম্যাগাজিন ইন্ডিয়া টুডেতে কাজ পেয়েছেন। শুধু কাজ পাননি, তার আঁকা ছবি সেই ম্যাগাজিনের কভার পেজে জায়গা করে নেয়। টাইম ম্যাগাজিনের ইতিহাসে প্রথম ভারতীয় অ্যাজ এ ডিজাইন হেড পদে কাজে জয়েন করেন এবং প্রচুর অ্যাওয়ার্ডও এনে দেন। ভারতে তিনিই প্রথম যিনি ম্যাগাজিনে 3D ইনফোগ্রাফিক অ্যাড করেন। অ্যাডোবি ফটোশপ তার কাজে এমন মুগ্ধ যে অ্যাজ এ গেস্ট লেকচারার হিসাবে তাকে ইনভাইট করেন। তিনি বিলিভ করেন ইন্সপিরেশন ও লার্নিংয়ে। আজ তাকে এআই নিউজ অ্যাঙ্কার, সানার মাস্টার মাইন্ডও। আমরা ওয়েলকাম করছি ইন্ডিয়া টুডে গ্রুপের গ্রুপ ক্রিয়েটিভ এডিটর, সুপার ট্যালেন্টেড নীলাঞ্জন দাস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা নীলাঞ্জন দা, ছোটবেলা থেকে কিভাবে আপনাকে ডিজাইন আকৃষ্ট করতো? কখন মনে হতো যে না না আমি এবার ডিজাইনার হতে চাই? কোন সময় এটা মনে হলো? আমার মনে আছে আমি যখন 2.5 বছর ছিলাম তখন আমি ছবি আঁকতাম, 2.5-3 বছর। তো আমার তখন ছোট আনন্দমেলা আসতো। আমার বাবা ছিল আনন্দবাজারে, বিমল দাস, উনি তখন ওখানের ইলাস্ট্রেটর আর আর্ট ডিপার্টমেন্টে ছিলেন। তো সেই সময় কি হতো, বাচ্চাদের একটা পাতা ছিল যেখানে বাচ্চারা নিজের যারা ছবি আঁকতো তাদের একটা ছবি লাগানো হতো। তো আমি যখন 2.5-3 বছর তখন আমি একটা ছবি এঁকেছিলাম। তো সেই ছবিটা আমার বাবা ওয়াটার কালারে, আমার বাবা সেটা আবার নিয়ে আনন্দমেলায় প্রিন্ট করেছিল। তো ছোটবেলা থেকেই আমার ভীষণ শখ। আমার বাড়িতে অনেক বইপত্র ছিল বাবা, যেমন আমেরিকান ইলাস্ট্রেটর, ইউরোপিয়ান ইলাস্ট্রেটর। তো আমি ছোটবেলা থেকে ওটা দেখতে থাকতাম। আমার বাবা বাড়িতেও বসে কাজ করতেন, ঘন্টার পর ঘন্টা আমরা সেটাও দেখতাম। তো আমি বরাবরই চাইছিলাম কি আমি ইলাস্ট্রেটরই হই। আর আমি ছোটবেলা থেকেই বাবাকে কপি করতাম। বাবা যেখানে বসে কাজ করতো তার পাশে বসে আমি ছবি আঁকতাম। আর সেই থেকেই আমার শুরু অ্যাকচুয়ালি ইলাস্ট্রেশন, আর্ট। আর আমার মনে আছে গরমের ছুটিতে, তখন খুব দুপুরে গরম পড়তো, তখন রাস্তায় বেরোতে মানা হতো। তো দুপুরবেলা তো মা শুতেন, তো দরজা বন্ধ করে রাখা হতো, 5টার সময় ছাড়া হবে, গিয়ে খেলতে পারো। তো সারা দুপুর আমি ছবিই আঁকতাম। আর আমার মোটামুটি আমি সারাক্ষণই ছবির মধ্যেই থাকতাম। তো এটা সেই সময় থেকেই শুরু। আপনি তো দীর্ঘদিন ধরে ইন্ডিয়া টুডে গ্রুপের সাথে যুক্ত আছেন। জার্নিটা কিভাবে শুরু হয়েছিল আপনার? এটা খুব ইন্টারেস্টিং, এটা একটু ব্যাকগ্রাউন্ড দিই। আই হোপ আমি একটুখানি লেন্থে বলবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তো আমার বাবা চাইছিলেন কি আমি ব্যাংকিং নিয়ে পড়ি। তো আমি সেন্ট থমাস থেকে স্কুল শেষ করে আমি গোয়েঙ্কাতে অ্যাডমিশন নিই। আর গোয়েঙ্কাতে আমি কমার্সে ভর্তি হই।
এবং সাথে সাথে কমার্সের আর অ্যাকাউন্ট নিয়ে পড়ছিলাম। খুবই কষ্টকর, মানে আমার পক্ষে কনস্ট্যান্ট ব্যালেন্স শিট মেলানো, প্রফিট অ্যান্ড লস, তার সাথে সাথে আঁকার কাজ ফাজও চলছিল। তো কলেজ শেষ হওয়ার পর আমি বললাম আমি ব্যাংকিং করতে পারবো না। আমি ইন্টার্নশিপের জন্য 2-1 জায়গায় গেছি, কাজ করেছি, বাট আমার পক্ষে সম্ভব ছিল না। তো আমি বাড়িতে বললাম না। আমার এক বন্ধু ছিল অরুণ জয়সওয়াল, ও দিল্লিতে থাকতো, হিন্দু কলেজে পড়তো। তো ওর সাথে কথা বলে আমি দিল্লি পৌঁছলাম জিনিসপত্র নিয়ে। তা জিনিসপত্র নিয়ে এক রিলেটিভের বাড়িতেই লোকে ওঠে, তো উঠলাম। বাট সেখানেও 2-4 দিন থাকার পর আমাকে মোটামুটি বললো থ্যাংক ইউ, এবার তুমি যাও। তো আমার স্ট্রাগল শুরু হলো। তখন আমি আমার বন্ধুর কাছে পৌঁছলাম। সেখানে গিয়ে প্রায় অনেক কষ্টে, দিল্লিতে প্রায় 10-15 দিন, প্রায় 1 মাস খুব কষ্ট করলাম। মোটামুটি কাজ খুঁজতে আরম্ভ করলাম। তো তখন তো এরকম কাজ পাওয়া যেত না। তখন আমি আর্চিতে কার্ড বানাতে যেতাম। দিল্লিতে একটা জায়গা আছে, সেখানে মায়াপুরি বলে, সেখানে যেতাম। প্লাস আমি দরিয়াগঞ্জে গিয়েও ম্যাকমিলানের হয়ে ইলাস্ট্রেশন করতাম। আর একটা লজ ছিল, বিমল লজ। ওই লজটা করলবাগে ছিল। তা ওই লজে একটা রুমে আমি একটা বেড ছিল, ওখানে প্রায় 8 জন শুতো একটা বেড, মানে একটা রুমে। তো আমি একটা বেড নিয়ে, কেননা বাড়িতে ঝগড়া করে এসেছি, পয়সা কড়ির ব্যাপার, চাইতেও পারবো না। তো সেভাবে আমি খুব কষ্ট করে প্রায় 3-4 মাস করলাম। তো ওই পোর্টফোলিও নিয়ে আমি ঘুরতাম দিল্লিতে। তো একবার আমি কনট প্লেসে ঘুরছিলাম। তো কনট প্লেসে ঘুরতে ঘুরতে দেখলাম একটা ইন্ডিয়া টুডে ছোট একটা সিঁড়ি মতন উঠে গেছে। আর ওই সিঁড়ি মতন উঠের মধ্যেখানে উপরে ছোট লেখা আছে ইন্ডিয়া টুডে। তো আমি উপরে গেলাম নিজের কাজ নিয়ে গিয়ে। আর ওই সময় এগুলো হতো, কাউকে কিছু আগে থেকে বলার দরকার নেই, তুমি নিজের কাজকর্ম নিয়ে যাও আর করো। তো আমি গেলাম ওপরে। তো আমাকে বসিয়ে রাখলো প্রায় আধা ঘন্টা 40 মিনিট। তো আমাকে বললো কার সঙ্গে দেখা হলো, আর্ট ডাইরেক্টর যদি থাকে ওনার সঙ্গে দেখা করুন। তো তখন আর্ট ডাইরেক্টর ছিলেন রবিশঙ্কর। তো উনি তখন ভেতর থেকে বললেন ঠিক আছে, ও পোর্টফোলিওটা পাঠাও। তো আমি পোর্টফোলিওটা পাঠালাম। সেখানে আমার অনেক ওয়াটার কালারের কাজ ফাজ ছিল। তো সেটা ভেতরে গেল। তার 5 মিনিট পর ফিরে এসে বললো ভেতরে ডাকছি আপনাকে। আমি ভেতরে গেলাম। গিয়ে আমাকে বলা হলো দেখো, চাকরিটা তুমি তবেই পাবে, তোমাকে একটা কভার দেওয়া হচ্ছে ইন্ডিয়া টুডে। সেই কভারটা আমার কালকের মধ্যে চাই, কাল বিকেলের মধ্যে। আর কভারের আইডিয়া হচ্ছে মানি স্কুইজ। ওই সময় তখন ইকোনমি ভালো ছিল না, তো মানি স্কুইজ বলে আমাকে বানাতে হবে। আমি বললাম ঠিক আছে। বলে আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, তার ভেতরে আরও 2টো কাজ আছে, সেটাও তোমায় করতে হবে। যদি এগুলো কাজ পাস হয়, আর তখন চেয়ারম্যান আর বস ছিলেন অরুণ পুরী, এডিটর ইন চিফ, যদি অরুণ পুরী বলে হ্যাঁ এই কভারটা যাবে, তোমার কাজ যদি পাবলিশ হয়, তুমি চাকরিটা পাবে। আমি প্রথমে একটু হট করে গেলাম, এটা কী ধরনের ডিল হচ্ছে আমি বুঝতে পারলাম না। তো আমি বললাম ঠিক আছে। তো বললো জিনিসপত্র আছে, হ্যাঁ ব্যাগে আমার ছিল ওয়াটার কালার। আমি বসলাম। আমি 12:30 থেকে শুরু করলাম। আর তার পরের দিন সকাল 6:30টায় উঠলাম কাজ করে, ননস্টপ। মধ্যিখানে 15 মিনিট 20 মিনিট খেয়েছি, লাঞ্চ ডিনার করেছিলাম। তারপরে করার পর তো বললো ঠিক আছে, হ্যাঁ করেছো ভালো, আমাদের তো ভালো লাগছে। আমি কি বানিয়েছিলাম, একটা 100 টাকার নোটকে এরম মুছড়ে দিয়েছি। তো মুছড়ে দিয়ে ওটা বানানো হয়েছিল। আর মানে আমার পক্ষে এরম প্রেশারে চাকরিও চাই, চাকরি হাতে নেই, এটা কাজ করলে তবে চাকরি পাবে, ট্রুমেন্ডাস প্রেশার। তো ওখানে করার পর আমি বসে থাকলাম। তো 10:30 অবধি ওয়েট করলাম। তো তখন মিস্টার পুরী এলেন, দেখে বললেন আমাকে কি হ্যাঁ ঠিক আছে, বাট নোটটার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হতে পারে। আমার তো মাথায় হাত। আমি বললাম সারা রাত কাজ করে এরমভাবে তো বিপদে পড়বো। তো বললাম ঠিক আছে, আবার শুরু করলাম। তখন সন্ধ্যে 7টায় অবধি কাজ করছি। আমি এখনো বাড়ি যাইনি কাল থেকে। তো 7টার সময় দিলাম, উনি বললেন ঠিক আছে। তো আমাকে আর্ট ডিরেক্টর বললে ঠিক আছে, ভেতরের কাজগুলো তো তুমি মধ্যিখানে বানিয়ে দিয়েছো, 2খানা বানিয়েছিলাম, মনমোহন সিং আর 2জন বানিয়ে। আমি বললাম ঠিক আছে, তাহলে কি হবে? বলে দেখো ম্যাগাজিন দেখো, বা যদি তোমার কভারটা আসে তাহলেই তুমি এসো। যদিও কভারে তুমি দেখতে পাও, নিউজ স্ট্যান্ডে তোমার কভারটা আছে, তাহলে তুমি চাকরিটা পাবে। বললাম কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, চলে গেলাম। তো 2 দিন পর ম্যাগাজিনটা পাবলিশ হয়েছে। তো আমি গেলাম নিউজ স্ট্যান্ডে, দেখলাম আমার কভারটা লাগানো আছে।
তো আমি তারপরে তখন তার মোবাইল ফোনের জন্য সঙ্গে সঙ্গে এলাম, এসে বললাম হ্যাঁ, বলে হ্যাঁ উনি আছেন আর মিটিংয়ে আছেন 1 ঘন্টা পর। আমি বাইরে বসে রইলেন, উনি এলেন, বলে আচ্ছা এসো ভেতরে এসো। তো আমি ভেতরে নিয়ে গেলেন, আমি বসলাম। তো বলে হাউ মাচ হোয়াট স্যালারি ইউ ওয়ান্ট। তো আমি তো বাঙালি তখন ছাপোষার লোক, আমি গিয়ে আমি বললাম নট মোর দ্যান 4,500। তো উনি হাসতে শুরু করলেন, বলে নট মোর দ্যান 4, না 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 নট লেস দ্যান স্যার, আমার ভুল হয়ে গেছে। বলে ঠিক আছে, আমি তোমাকে 6,500 টাকা দেবো। আর ওই সময় 6,500 টাকা, আই এম টকিং অ্যাবাউট 1995। বললো তুমি তাহলে 1 বছর কোথাও ছেড়ে যেতে পারে না, তোমাকে এখানে সই করতে হবে। বললো হ্যাঁ হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে সই করলাম, করে নিচে এসে একটা এসটিডি তখন বুথ হতো, সেই এসটিডি বুথ থেকে বাবাকে ফোন। বাবা তো শুনে অবাক, বাবা মানে প্রায় গলা ধরা ধরা, আর আমি পেয়ে গেছি চাকরিটা। তো এইভাবে শুরু আমার ইন্ডিয়া টুডের। পৃথিবীর সব থেকে বড় ম্যাগাজিন আমরা জানি টাইম, সেই টাইম ম্যাগাজিনে আপনার কাজের সুযোগ পেলেন কিভাবে? আমি না প্রত্যেক বছর অ্যাওয়ার্ড জিততাম, ইফরা অ্যাওয়ার্ড, এশিয়া মিডিয়া অ্যাওয়ার্ডস। তো কোনো বছর গোল্ড নিত টাইম ম্যাগাজিন, আমি নিতাম সিলভার, আর কোনো বছর আমি গোল্ড নিতাম, টাইম ম্যাগাজিন নিত সিলভার। তো আমাদের প্রায় স্টেজে দেখা হতো আর্ট ডাইরেক্টরের সাথে। তা লাস্ট যখন আমি 2005-এ গোল্ড জিতলাম, তো আমাকে স্টেজে অ্যাওয়ার্ড নিচ্ছি, তখন ওই অ্যাওয়ার্ডের সাইডে দাঁড়িয়েছিলেন উনি আমাকে বললো অ্যাওয়ার্ডটা নেবার পর উই নিড টু টক। বললাম ঠিক আছে, হয়তো কনগ্র্যাচুলেট করবে হয়তো। তো নামলাম, আমাকে বললো ওয়াই ডোন্ট ইউ জয়েন টাইম ম্যাগাজিন। তো তার আগে আরেকটা হয়েছিল, আমি না তার আগে আমার সব কাজগুলো একটা এনভেলপে ভরে আমি টাইম ম্যাগাজিনও পাঠিয়েছিলাম। তো সেই সময় আমাকে একটা কল এসেছিল, তারপর টাইম ম্যাগাজিনের ছাঁটাই শুরু হয়েছিল। তো কলটা তারপর আর কোনো কিছু হয়নি। তার 2004-এ এটা হয়েছিল। 2005-এ তখনই বললেন, আমি বললাম আপনার ওখানে তো আমি সব পাঠিয়ে দিয়েছিলাম। বলে আচ্ছা লেট মি চেক। তো 1.5 মাস হয়ে গেল, কোনো খবর নেই। তারপর বললো একটা মেল এলো আমার কাছে, তখন তো ইমেল শুরু হয়েছিল। তো আমাকে একটা মেল করলো কি তুমি তোমার সব ডিটেল পাঠাও, আর এখানে এসে 15 দিন কাজ করে দেখাও কি তুমি টাইম ম্যাগাজিনের যোগ্য কিনা। তা বললাম ঠিক আছে, 15 দিনের জন্য তো আমি গেলাম। তা এবার একটা কাণ্ড হয়েছে, যখন আমি যাচ্ছি তখন দেখি আমি যে ফ্লাইটে উঠবো তার আগে দাঁড়িয়ে আছি ইমিগ্রেশনে, দেখি আমার বসও দাঁড়িয়ে আছে অরুণপুরে। আমি তো, আমাকে বললো কোথায় যাচ্ছ? বললাম না না আমার একটা বন্ধুর বিয়ে আমি যাচ্ছি। তো তখন ওই সময় বন্ধুর বিয়ে লোক ফ্লাইট নিয়ে যাচ্ছে 6,000 6,500 টাকা 7,000 টাকা মাইপে, কী করবে? তো আমাকে তখন বললেন আচ্ছা, একটু বিশ্বাস হলো না ওনার, ঠিক আছে। তো আমি ওখানে গেলাম, গিয়ে আমাকে টাইম 100 তখন ডিজাইন হচ্ছে। তা আমাকে বললো তুমি অমিতাভ বচ্চন আর গান্ধীর পেজটা ডিজাইন করো। তো অমিতাভের পেজটা ডিজাইন করলাম, গান্ধীর করলাম, খুব খুশি ওরা। আর আমি না, আমার একটা ওই আছে, আমি লং আওয়ার্সে কাজ করি, আমার ভালো লাগে। তো ওখানে তো 6:30টার পর সব লাইট ফাইট বন্ধ করে লোককে বার করে দেয়, ভাই 6:30টার পর কোনো কাজ নেই এখানে। রুল হচ্ছে 9:30 থেকে 6টা বাড়ি যাও। তারপর তো আমি বললাম না আমি এখানে কাজ করবো। তা 15 দিন করার পর উনি বললেন ঠিক আছে আমি তোমাকে গেট ব্যাক করব। তো ঠিক আছে, তার 1.5 মাস পর আমাকে বললো, 1.5-2 মাস পর এলো আবার মেল কি হ্যাঁ উই আর রেডি, কাম। তো আমি গেলাম, আমাকে বলছিল অ্যাসোসিয়েট আর্ট ডাইরেক্টর। আমি গিয়ে শুনলাম কি একজন জাপানিজ ছিল, উনি ছেড়ে দিয়েছেন। আমাকে বললেন না তুমি এখন ডেপুটি আর্ট ডাইরেক্টর এশিয়া আর ইউরোপ। তাহলে তো মুশকিল হয়ে গেল, এত বড় ও টাইম ম্যাগাজিন। আর তখন রিডিজাইন শুরু হচ্ছে টাইম ম্যাগাজিনে। রিডিজাইনে তখন মানে মনে করো মানে টাইমের 50-60 বছরের হিস্ট্রিতে এরম র্যাডিক্যাল টাইম ম্যাগাজিন চেঞ্জ কোনো দিন হয়নি। এডিটোরিয়াল, ডিজাইন, ফটো সব কিছু চেঞ্জ হচ্ছিল। আমি খুব লাকি ছিলাম কি ওই রিডিজাইনে গ্রুপে আমাকে বললো এই ইন্ডিয়া টুডে থেকে, মানে ইন্ডিয়া টুডে থেকে এসছে আর ইন্ডিয়া থেকে এসছে। তো আমি বললাম ঠিক আছে। তো ওনাদের যে লুক হেমান বলে একজন ছিলেন, পেন্টাগ্রাম নিউ ইয়র্কের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন ফার্ম বলা যায়। তো লুক ডিজাইন করছিল আমেরিকায়, তো আমাকে এখানে বললো। আমার বস ছিল সিসিলিয়া, আমরা দুজন মিলে তখন এশিয়াটা রিডিজাইন করছি। তো আমাকে ডিজাইন করার আগে আমার এডিটার বললো, তো উনি ছিলেন জোহের আব্দুল করিম। তো উনি বললেন যত কিছু আজ পর্যন্ত শিখে এসছো, হোয়াট এভার ইউ হ্যাভ লার্ন, আনলার্ন করো। মানে এখান থেকে এই পর্যন্ত যা শিখে এসছো সব আনলার্ন করো, এটা তোমার লার্নিং শুরু। আমি বললাম এই তো কি ব্যাপার, মানে এত মানে না কুচু সব লোক, কেন ঠিক আছে। তো
তারপরে শুরু করলাম, করার পরেই প্রথম বছরেই আমি আমার 3টে ডিজাইন অ্যাওয়ার্ড জিতলো। তো হলো, তারপরে আমি একটা হংকং ইস্যু করলাম। হংকং যে চায়নার হ্যান্ড ওভার হচ্ছিল 97-এ, তখন ইস্যুটা করলাম। সেটা রিসেল হলো, এত ভালো কপি, মানে দারুণ হলো। আমেরিকা থেকে ওরা বললো না আমার এই যে ডিজাইনটা নেবো। তো আমাকে না ফার্স্ট টাইম হিস্ট্রি অফ টাইম ম্যাগাজিন এশিয়া আমাকে বোনাস দেওয়া হলো, তো যেহেতু এই কাজের জন্য। তো তার পরের বছরও আমি 3টে আরও জিতলাম অ্যাওয়ার্ড, একটা ওয়ানিফ্রা, 2টো সোপা অ্যাওয়ার্ডস। তো এইসব হওয়ার পর তো চলতে থাকলো, কাজ কর্ম খুব করলাম টাইম ম্যাগাজিনে, মানে এশিয়া, ইউরোপ সব জায়গায় ঘুরলাম, কাজ করলাম। নিউ ইয়র্কের টাইম ম্যাগাজিনে কাজ করলাম। ওখানকার যে নিউ ইয়র্কের যে এডিটর ইন চিফ, তার লেটারে আমার ইলাস্ট্রেশন গেল, তিনি আবার মেনশন করলেন। তো আমি হচ্ছি প্রথম ইন্ডিয়ান যে টাইম ম্যাগাজিনে অ্যাজ আ ডিজাইন হেড গেছি। তার আগে এডিটোরিয়াল লোক গেছে 2-1 জন, বাট ডিজাইন হেড করার কেউ ছিল না, আমি প্রথম ইন্ডিয়া থেকে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমার টাইমের হিস্ট্রি। ভারতের ম্যাগাজিনে প্রথম 3D ইনফোগ্রাফিক্স উনি এটাকে ইন্ট্রোডিউস করেন, আবার সেটা 3D সফটওয়্যার ছাড়াই। কিভাবে সম্ভব হলো, আর এটার প্রসেসটাই বা কী ছিল? তো আফগানিস্তান ওয়ার তোমার মনে আছে যখন ইউএস অ্যাটাক করেছিল আফগানিস্তানে, তো টাইম ম্যাগাজিন ওনারা প্রথম একটা ডিজাইন করলেন গ্রাফিক। তো সেটা করার জন্যে আমি তখন, আমাকে ইন্ডিয়াতে বললো তুমি পারবে? হ্যালো, 100% পারবো, দিন। আমি তো আমি জিনিস অলওয়েজ বিলিভ করি কি কোনো জিনিসও না বলো না, যদি না হয় তো বলবে হ্যাঁ আমি ট্রাই করেছিলাম, হয়নি। অ্যান্ড আই অলওয়েজ ট্রাই টু ডু দ্যাট, কি যাই বলবে হ্যাঁ পারবো, করে তো দেখি, তাহলে করবো। তো সে ফ্যাপ তোমার স্যাটেলাইট ম্যাপ জোগাড় করা হলো, ইউএস এম্বাসি থেকে ম্যাপ এলো, সেই সব ডিজাইন করে আমি ফার্স্ট আফগানিস্তান ওয়ার আমি ফার্স্ট 3D গ্রাফিক্স বানাই, ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া পাবলিকেশন। আজ পর্যন্ত, তখন পর্যন্ত ইন্ডিয়াতে কেউ 3D গ্রাফিক্সের ম্যাগাজিন বা এতে কোনোদিন ইউজ করতো না। তো আমার সেটা থেকেই শুরু, অনেক স্ট্রাগল, বাট ওই যে হোল প্রসেসটা ছিল না, কিছু না থেকে, কোনো 3D সফটওয়্যার না নিয়ে আমি যে ফটোশপ দিয়ে, আর ফটোশপ ভার্সন কি 3.0, মানে ওটার একটা কমান্ড দেওয়ার পর 15 মিনিট বসে থাকতে হতো একটা ফিল্টার দেওয়ার পর, এরকম সব ব্যাপার। তো ওটাই প্রথম শুরু হয় ওটা থেকে। ইলাস্ট্রেশনে আপনার কাজের প্রসেসটা কি, আর আপনি কি কি সফটওয়্যার ব্যবহার করেন? আমি প্রথমে স্কেচ করে ওটাকে আউটলাইন করে ওটাকে কালার ফিল করি, অ্যান্ড ওটা থেকে 3D এফেক্ট দিই ফটোশপে। আমি বেসিক্যালি, হ্যাঁ, এভরিথিং ইজ ইন ফটোশপ, এভরিথিং। রেফারেন্স পয়েন্ট থেকেও দেখতে হয় ফটো থেকে, আর ফটো তো কিছু ছিল না, অ্যাক্সিডেন্টের পরে যা অবস্থা, সেই থেকে একটা লোকের মুখে শোনা, রিপোর্টারের থেকে শুনে একটা গল্প বানানো, বেসিক্যালি যেমন অলঙ্করণ করে না লোক গল্প পড়ে, তো গ্রাফিক্সটাও সেরমভাবে। বাট আমাদের একটা জিনিস, আমাদের রেলওয়ে বোর্ডের সাথে কথা বলতে, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে হয়, কেননা আমরা ভুল কিছু দেখাতে পারি না। তো টেকনিক্যাল আমাকে খুব পড়তে হতো, মানে লোকোমোটিভ ম্যানুয়াল আমি আনিয়েছিলাম রেলওয়ে বোর্ড, যেখান থেকে বানানো হয় ওয়ার্কশপ, ওখান থেকে পাঞ্জাব থেকে ওর ম্যানুয়ালটা এসেছিল, কি ওর ভেতরের কি কল কাজ, ওর চাকা কত রেডিয়াস, এইগুলো সব। তো এটার জন্য আমাকে প্রায় 1-1.5 দিন লাগতো এটাই করতে, প্লাস উইকলি ম্যাগাজিন, তো 3 দিন সময় পেতাম, 3-3.5 দিন, দ্যাটস ইট। তো এভরিথিং উইল বি AI. So Photoshop has become such a powerful tool. Actually Photoshop, in fact it was a very powerful tool before AI also. 10-15 বছর 20 বছর আগেও Photoshop was the unbelievable powerful. It's powerful. তো Photoshop is my only weapon. দীর্ঘদিন ধরে ইন্ডিয়া টুডে গ্রুপের ম্যাগাজিনের কভার আপনিই বানান। কভার স্টোরিটা কিভাবে ঠিক হয়, আর হাতে মোটামুটি কত সময় আপনি পান? না, কভার স্টোরি ডিসাইড করা হয় যেখানে এডিট মিটিং হয়, কি এডিট মিটিংয়ের পর ডিসকাশনে আমি পয়েন্টস লিখে নিই, তারপরে ভাবতে শুরু করি। তো ভাবতে শুরু করে উইদিন আওয়ার অর 2 আমি 4-5টা অপশান প্ল্যান করি, তারপর 4-5টা অপশান বানাই, আর একদিন পর সেই অপশানগুলো দেখানো হয়, সেই অপশান থেকে চুজ করা হয় কোনটা যাবে কভারে। তো কভার স্টোরি অলরেডি এডিটোরিয়াল আর আমরা আর্ট ফটো সব মিলে ডিসিশন হয়ে যায়। আর এটা আমি এখন থেকে না, আমার মোটামুটি দেখো 30 বছর প্রফেশনে, আমি 30 বছর ধরেই কভার বানাচ্ছি। আমি ইন্ডিয়া টুডে,
ওপেন ম্যাগাজিন, টাইম ম্যাগাজিন, ফরচুন ম্যাগাজিন, আমি সব জায়গায় কভার বানিয়েছি ননস্টপ। আর ইন্ডিয়া টুডের হিস্ট্রিতে মনে করো 65% 70% আমারই কভার। মধ্যেখানে কয়েকটা বছর ছিলাম না, যখন টাইমে ছিলাম আর ফরচুনে ছিলাম, সেই বছরগুলো ছেড়ে বাকি রেগুলারলি আমার কাজই ছিল এভরি উইক হিন্দির অপশন, ইংলিশের অপশন, বিজনেস টুডে কভার, বিজনেস টুডে রিডার ডাইজেস্ট কভার বা লাইফস্টাইলের কভার আমিই বানাতাম ননস্টপ। যে ইন্ডিয়া টুডে গ্রুপ যেটা রয়েছে, তাদের ম্যাগাজিন আছে, টিভি রয়েছে, তারপর ডিজিটালের সঙ্গেও তারা একদম ফুল ফেজে কাজ করছে, আর রেডিও রয়েছে। 4-5টা মানে বলতে গেলে সব কিছুই প্ল্যাটফর্মে রয়েছে তারা। সেখানের পুরো ওভারঅল ইন্ডিয়া টুডে গ্রুপের গ্রুপ ক্রিয়েটিভ এডিটর, এই যে ব্যাপারটা রয়েছে, এর কাজের রোলটা কি আপনার? হ্যাঁ, আমি গ্রুপ ক্রিয়েটিভ এডিটর, আমার নিচে সব কিছুই আছে। আমার নিচে ম্যাগাজিনস, আমি ডিজিটালের ওয়ে করি, আমার একটা ইন হাউস অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে যেটা আমি শুরু করেছি। আমার 5 জন ডিজাইনার আছে, কাট বলে, ক্রিয়েটিভ ইউনিট টুডে, ওটাও হেড করি। প্লাস এআই যেটা ইনোভেশন হচ্ছে সেটা তো আমি শুরু করি ইন্ডিয়া টুডেতে, আমার থেকেই শুরু এআই ইন্ডিয়া টুডেতে। আর সেখান থেকে আমি এখন সেটাও এখন পার্ট অফ দ্যাট গ্রুপ অ্যাজ ওয়েল। প্রচুর অ্যাওয়ার্ড নীলাঞ্জন দা আপনি তো পেয়েছেন, জানি সেটা আমরা, কিন্তু স্পেশাল কোনটা? তো প্রথম অ্যাওয়ার্ডটা ছিল, আপনার মনে আছে চেন্নাইতে একটা সুনামি এসেছিল অনেক দিন আগে, আমি আই থিঙ্ক 1996, হ্যাঁ 1996-97। তো সেই সময় আমি একটা গ্রাফিক বানিয়েছিলাম, সুনামি কেন হয়, কি করে হয়, আর তার পুরো প্রসেসটা পুরো 3Dতে, মানে ফটোশপে। তো সেটা আমি পেলাম ফার্স্ট ইফরা অ্যাওয়ার্ড গোল্ড। তো দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল, কেননা তখন সাউথ চায়না মর্নিং পোস্ট, ব্লুমবার্গ, ইকোনমিস্ট সব ছিল, টাইম ম্যাগাজিন, ওদের সবাইকে পিছিয়ে ছাড়িয়ে আমি পেয়েছিলাম গোল্ড, টাইম পেয়েছিল সিলভার, আর ব্রোঞ্জ পেয়েছিল ইকোনমিস্ট এশিয়ার একটা গ্রাফিক্স। তো সেইটা আমার খুব স্পেশাল অ্যাওয়ার্ড। আর দেখো, অ্যাওয়ার্ড ইজ, আমার মতে অ্যাওয়ার্ড ইজ জাস্ট অ্যান ইন্সপিরেশন। আই নেভার থিঙ্ক কি অ্যাওয়ার্ড মানে আমি গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াবো। অ্যাওয়ার্ড আমাকে আরও পুশ করে কি এর থেকেও বেটার কি করতে পারবো। আর এন্ড অফ দ্য যে যখন আমি লেটার পাই লোককে, এই সময় লেটার লোকে লিখতো, লোকে এখন তারা সব উঠে গেছে, লোকে লিখতো আপনার কাজ দেখে আমার খুব ভালো লাগছে, ওটার যে মজা না, ওটার যে অ্যাওয়ার্ড। যেমন বাবা লিখলো, আমার বাবা, আরে খুব ভালো হয়েছে এটা, তো দ্যাট ইজ অ্যান অ্যাওয়ার্ড ফর মি, ইট ইজ আ বিগার অ্যাওয়ার্ড দেন এনিথিং এলস। বিমল দাসের থেকে যদি একটা রিভিউ পাই, তো ওইরকম একটা প্রবাদ পুরুষের যদি একটা রিভিউ পাই আমি, তো অ্যাওয়ার্ড বাকি ওয়ার্ল্ডের আমার কিছু দরকার নেই আমার মনে হয়। দাদা ইন্সপিরেশন পান কোথা থেকে? ইন্সপিরেশন বাবা একদম, শুরুবাদ ওখান থেকেই। তারপর ডিফারেন্ট, আমার টেকনোলজি বরাবরই খুব ভালো লাগে, আই রিয়েলি এনজয় টেকনোলজি। তো বরাবরই আমি কম্পিউটারে শুরু করলাম, হাতে করছি, পেপার স্কাল্পচারিং, এআই, আমার টেকনোলজি খুব আমার ভালো লাগে, ড্রিভেন। তো কি করে আর্টের মধ্যে সেটা ঢোকাতে পারবো, সেটা আমি একজন, আমি এক্সিবিশনও অনেক করেছি, আমি পেন্টিংয়ের এক্সিবিশন, ডিজিটাল আর্টের এক্সিবিশন। ইনফ্যাক্ট ডিজিটাল আর্ট আমি যখন প্রথম করি তখন লোকে আমাকে খুব গালাগালি করেছিল, বলেছিল এ তো কম্পিউটারে বানাচ্ছ ভাই, এটা তোমার নাম কেন। তো এইসব অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমার মতে আমি যে রোজ যেটা আমি করি সেটা হচ্ছে এভরি ডে ইজ লাইক অ্যান এক্সাইটমেন্ট ফর মি। আমি যখন সকালবেলা উঠি, আজকে কি চ্যালেঞ্জ, আজকে কি করব। অ্যান্ড আমি অলওয়েজ বিলিভ করি যদি প্যাশন আর ইন্সপিরেশন না থাকে না, তাহলে ক্রিয়েটিভ লাইনে আমার মতে করার দরকারই নেই। তার থেকে কোথাও ব্যাংকে চাকরি করে নাও ভাই, কোনো LICতে করে নাও, গভর্নমেন্ট সার্ভিস করলেও সেটাও ঠিক। আর আমি বরাবরই আমার টিমকেও বলি, তুমি আজ কি দেখে ইন্সপায়ার্ড, কাকে দেখে ইন্সপায়ার্ড, দ্যাট ক্যান বি এনিথিং। তো সেটাই আমি বিলিভ করি, আমি সারা জীবন এটাই বিলিভ করে এসেছি, বা ইন্সপিরেশন অ্যান্ড লার্নিং নেভার এন্ডস ইন মাই ওপিনিয়ন। যখন আজ তাক প্রথম এআই অ্যাঙ্কার লঞ্চ করে, পুরো ভারতের মধ্যেই একটা রিপল ক্রিয়েট করে। ওয়ার্ল্ডে প্রথম ফুল বডি এআই আজ তাক ইন্ট্রোডিউস করলো, এর মাস্টার মাইন্ড তো দাদা আপনি। এর বিহাইন্ড দ্য স্টোরি কি? 2.5 বছর আগে আমি এআই নিয়ে শুরু করেছিলাম। ইনস্টাগ্রামের একটা পোস্ট দেখে আমি খুব ইন্টারেস্টেড হয়েছিলাম। তারপর আমি শুনলাম দালি
তখন শুরু হচ্ছে, তো তখন বিটা ভার্সনের জন্য লোককে বলা হয়েছিল কি যে প্রথম 100 জনকে দেয়া হবে। তো লাকিলি আমি সেই তার মধ্যে চলে আসি, আমাকে দালি আমি পেয়ে যাই বিটা ভার্সন। তো সেখান থেকে আমার শুরু করতে করতে আমি আমার বসকে দেখাই কালিপুরি, তো উনিও খুব খুব ড্রিভেন, টেকনোলজি ড্রিভেন, প্যাশনেট, কি কাটিং এজ কিছু করা হোক। তো তখন প্ল্যান হলো, আমি বললাম তাহলে নিউজ অ্যাঙ্কারও তো হতে পারে, নিউজ অ্যাঙ্কার করা যায় না, 100% করা যায়। তো আমি তার লুক অ্যান্ড ফিল শুরু করলাম, কিরম দেখতে হবে, তার নাম, সব কিছু করে আমরা শুরু করলাম ফার্স্ট সানা এআই নিউজ অ্যাঙ্কার। তো ইট ইজ ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ডে ফার্স্ট ফুল বডি এআই অ্যাঙ্কার। আজ তাকে ডিজিটালের চ্যানেলে সমস্ত এআই অ্যাঙ্কার আপনার বানানো? হ্যাঁ, আমার সব লুক অ্যান্ড ফিল সব আমার করা, যতগুলো আপনি এআই অ্যাঙ্কার দেখছেন, বেঙ্গলি, গুজরাটি। আর আজ তাক বাংলার আয়না? আয়না ওটাও আমারই, ওটারও লুক অ্যান্ড ফিল আমারই করা। না, আপনি তো টেকনোলজি ড্রিভেন সবসময়, কিন্তু এআইকে আয়ত্তে আনলেন কিভাবে? আর টেকনোলজির সাথে আর্টকে ব্যবহার করে কোথায় কোথায় আপনি ইমপ্লিমেন্ট করছেন এখন? আমি না 3 মাসের এমআইটিতে কোর্স করেছি, 3 মাসের এমআইটিতে আমি এআই নিয়ে কোর্স করেছি। কোর্স করার পর তার মধ্যেও আমার যে থিসিস ছিল, পেপার ছিল, সেটাতেও ইম্পর্টেন্ট পার্ট ছিল এআই অ্যান্ড ইনকারশনস অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ এআই ইন মিডিয়া। তো ওটা আমি করি, অ্যান্ড বাই গড গ্রেস ওটাতেও আমি ক্লাস টপ করি, আমার যেটা পেপারটা আমি দিয়েছিলাম। তো আমি কনস্ট্যান্টলি, দেখুন, রেফারেন্স পয়েন্ট তো এআই এর কিছুই নেই। আপনাকে আইডার হাগিং ফেস বলে একটা আছে, গ্রুপ আছে, সেখানে গিয়ে আপনাকে লোকের থেকে শিখতে হবে। ইউটিউব আছে, ছোট ছোট কোর্সেস, এইগুলো নিজে থেকে করতে 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 আমি মোটামুটি একটা কাজ করার মতন কন্ট্রোল আমি এআই পেয়েছি। তো এখন ইন্ডিয়া টুডের অনেক কভার, ইন্ডিয়া টুডের ইলাস্ট্রেশন এআইতে হয়, এআই হাইব্রিড হয়। ইনফ্যাক্ট এটা নয় কি আমি কম্পিউটারে বলে দিলাম ভাই এটা বানিয়ে দেয়, এরম নয়। ওটার থেকে ভার্সনস নিয়ে নিজের কাজ অ্যাড করে আমরা হাইব্রিড ক্রিয়েট করি আমি। প্লাস যেমন এআই ফটোশ্যুট শুরু করেছি লাইফস্টাইল ম্যাগাজিনে, হারপার বাজারেও এসছে, কসমোপলিটনেও এসছে, আমার ব্রাইডেও এসছে, ইন্ডিয়া টুডে ব্রাইড, তাতেও আমি এআই, রিডার ডাইজেস্টেও। এখন আমি ট্রাই করছি ইন্ট্রোডাকশন অফ ইনফোগ্রাফিক্স অ্যান্ড ডেটা। তো আমি ইন্ডিয়া টুডের একটা গ্রুপ আছে, একটা সেকশন আছে, ডিপার্টমেন্ট, সেটা বলছে ডাটা ইন্টেলিজেন্স ইউনিট, ডিআইইউ। ওটা তো আমি হেড করি ডিজাইনে। তো এইসব ইনকর্পোরেট করতে করতে এখন এমন একটা জাংশনে এসেছি যেখানে আমি হয়তো চিনি দিয়ে স্কাল বানাচ্ছি, হাত দিয়ে স্কাল্পচার করে একটা ফটো তুলে ম্যাগাজিনে যাচ্ছে, তার উল্টো পাতায় আবার এআই এরও হাইব্রিড হচ্ছে। তার থার্ড পাতায় হয়তো আমি পেপার স্কাল্পচার করেছি, সেটা আবার হাত দিয়ে। তো অ্যানালগ আর ডিজিটাল আমি দুটোই মেশাচ্ছি, আমি দুটোই কাজ করে যাচ্ছি প্যারালাল। এই নয় কি আমি এআই করে বাকি জিনিসগুলো সব অফ করছি। আমার বেসিক যেটা প্যাশন সেটা আমার হাতের তৈরি জিনিস, যেমন ইলাস্ট্রেশন, গ্রাফিক্স। আমি কদিন আগে এই যে সিরিজ গ্রাফিক্সগুলো বানাচ্ছি, তুমি দেখবে গ্রাফিক নভেলের, ওগুলো সব বেসিক ড্রয়িং আর কালারিং আমার হাতেই করা, অ্যান্ড তারপরে ওটাকে ইনকর্পোরেট করা, কালার লাইটিং করা, সব এআইতে। ওটা পুরো স্টোরি বোর্ড হাতে বানিয়ে স্কেচ করে কালার করে তারপর ওটাকে লাইটিং এফেক্ট করে ফোরে এআইতে ওটাকে ক্রিয়েট করে নিয়েছি। তো এখন আই এম ইন আ মিডল অফ একদম এক্সট্রিম হাত দিয়ে কাজ, আর তার সাথেও একদম এক্সট্রিম এন্ডে আমি এআই নিয়েও করছি। আমার কারেন্ট প্যাশন হচ্ছে এআই মিউজিক। আর আমি নেক্সট মান্থেই আমার একটা বাংলা গান আসছে এআইতে, সেটা পুরো এআইতে লিরিক্স থেকে নিয়ে ভয়েস নিয়ে সব কিছু নিয়ে আমি ওটা ক্রিয়েট করছি। ওটা স্পটিফাই আর অ্যাপল মিউজিকে আসবে। প্লাস আমি একটা অ্যালবাম করছি, সেটাও গানের অ্যালবাম, সেটাও আসছে। তো আমার মনে হয় আমি খুব ইন্টারেস্টিং টাইমে জন্মেছি। আমি টেলিফোন ডায়াল করা, টেলিফোন থেকে এআই, এই কম সময় 20-25 বছরে আমি খুব লাকি কি এই সময়ের এত কিছু যে হচ্ছে, ইট হ্যাজ বিকাম লাইক আমার মনে হয় আমি একটা বাচ্চা ছেলে একটা খেলনার দোকানে ঘুরে বেড়াচ্ছি পাগলের মতো, এটাও চাই, ওটাও চাই, এটাও কিনবো, ওটাও করবো। তো ইট ইজ লাইক দ্যাট, আ কিড ইন আ ক্যান্ডি শপ, এরম ব্যাপার। তো আমার মনে হয় উই আর ইন আ ভেরি ইন্টারেস্টিং টাইম, যেখানে আর্ট রিডিফাইন হচ্ছে এআই দিয়ে, যেখানে ক্লাসিক্যাল আর্ট আর পিওর ডিজিটাল আর্ট কামিং টুগেদার। আগে কি ছিল, একটা ক্ল্যাশ ছিল, এখন ওটা ক্ল্যাশ না, ওটা মার্জার। টেকনোলজি অ্যান্ড আর্ট both has become
kind of a symbiotic relationship. তো আমার মনে হয় উই আর ইন আ অ্যাবসোলিউটলি অ্যামেজিং টাইম, যে সময় আমরা দেখতে পাচ্ছি আর্ট, কালচার, এভরিথিং সব কিছু ড্রাইভ করছে টেকনোলজি। আর আমার মনে হয় কি উইদিন আ ইয়ার অর টু ইউ উইল সি ইউর ফোন উইল বিকাম দ্য অনলি ডিভাইস যেটা সেটাই চাই আপনার, আর কোনো ডিভাইস দরকার নেই। ইউর ফোন উইল ডু এভরিথিং, এডুকেটিং ইউ, তোমাকে পড়াশোনা শেখাবে, তোমাকে চাকরি দেওয়া হবে, তোমাকে ট্রেন করাবে, সব কিছু এভরিথিং উইল হ্যাপেন থ্রু ইউর মোবাইল ফোন। অ্যান্ড আই থিঙ্ক টেকনোলজি আজকের দিনে ইজ লোকে এম্পাওয়ার করছে। আমার মনে হচ্ছে যখন কম্পিউটার এসেছিল তখন সবাই মনে আছে কলকাতায় সব জায়গায় সব ওই প্রোটেস্ট হচ্ছিল, কম্পিউটার এসছে সবাই চাকরি চলে যাবে। কি হলো? কিছুই হলো না, কম্পিউটার আরও এম্পাওয়ার করলো। আমার মতে এআই ইজ আ ওয়েপেন অ্যান্ড টুল, অ্যান অ্যাবসোলিউটলি অ্যামেজিং টুল। যদি টুলের মতন ব্যবহার করো, ইট উইল গিভ ইউ রেজাল্টস আমার মতে। সব থেকে বড় ম্যাগাজিনের কভার পেজ তুমি বানাচ্ছ, তখন কি কোনো রকম ভয় কাজ করে যে এই যে ডিজাইনটা আমি বানাচ্ছি সেটা কোনোভাবে এটা কপি যদি হয়ে যায়? তো এইটা নিয়ে তুমি কিছু ভাবো না? কোনো টেনশন কোনো কাজ করে মাথার মধ্যে? না, ভগবানের কৃপায় এখনো পর্যন্ত কোথা থেকে কেউ সু করেনি আমার, মানে ভগবানের অনেক কৃপা। নাহলে হয়, দেখো না একটা জিনিস তোমায় বলি, পৃথিবীতে এত কোটি কোটি লোক, একজন যেটা ভাবছে হতে পারে 1 কোটি, 10 কোটি, 100 কোটি, 1000 কোটি, 500 কোটির মধ্যেও কেউ না কেউ তো ভাববে সেটাও। বাট লাকিলি এখনো পর্যন্ত থ্যাঙ্কফুলি সেই অবস্থায় পৌঁছুনি, এখনো পর্যন্ত কেউ আমাকে সু করেনি কি ভাই তুমি আমার থেকে কাজ নিয়েছো বা তোমার কাজটা আমার কাজের মতো। তো এখনো পর্যন্ত বেঁচে আছি ভাই, আগে জানি না। এআইকে আপনি ইউজ করছেন না শুধু প্রথম শ্রেণীর মিডিয়াতে, সেটাকে হাইব্রিড করে সেটাকে কাজে লাগাচ্ছেন। সেটা কভার পেজ হতে পারে, সেটাকে অন্য কোনো জায়গাতে ইউজ করছেন, ইনফোগ্রাফিক ইউজ করছেন, এমনকি গ্রাফিক নোভেলে ইউজ করছেন। তো অনেকে বলে কয়েকটা প্রম্পট দিলেই তো এই কাজটা হয়। তাহলে এআই দিয়ে বানানো কাজকে আমরা আর্ট বলতে পারবো? এআই নিয়ে কাজ করতে হবে, কেননা এআই উইল টেক ওভার এভরিথিং। এআই নিজে টেক ওভার করবে না, যে লোকটা এআই জানে সে তা রিপ্লেস করবে যে লোকটা এআই জানে না। তো ইট ইজ আ টুল, ইট ইজ নট সামথিং কি অটোমেটিকই হয়ে যাচ্ছে। লোকে ভাবে আচ্ছা এআইতে বানিয়েছে তো অটোমেটিক, আমি বলি তুমিও বানিয়ে দাও ভাই। একটা যদি সুইচ টিপে যদি কাজ হয়ে যায়, তুমিও বানাও না ভাই, কেন বানাচ্ছ না? তো দেয়ার ইজ অলওয়েজ আ প্রসেস। আমি আজ ডিজিটাল আর্টকে আর্ট কেন বলবো? বাট আর্ট না। যদি আমি একটা কলা লাগিয়ে দেওয়ালে 5 মিলিয়ন কামাতে পারি, মানে 50-52 কোটি টাকা দিয়ে একটা কলা টেপে লাগিয়ে আবার সেই কলাটা খুলে আমি খাচ্ছি, এটা যদি আর্ট হয়, এটা সেলিব্রেটেড হয়, আজকের দিনে আর্ট তাহলে কোথায়, কোন লেভেলে? আমি ঘটি বাটি লাগিয়ে সুবোধ গুপ্তা হয়, আমি যদি লাগিয়ে ওটাকে আর্ট বলি, আমি যদি কাল বলি না ওটা আর্ট তো নয়। ডেমিয়ান হার্স্ট একটা কাটা গরু লাগিয়ে রেখেছে কাঁচের বক্সে, সেটা আস্তে আস্তে পচে যাচ্ছে, মাছিরা ওর মধ্যে ঘুরছে, একটা কোণে মাছির লাইট লাগানো, তারা মরছে বাড়ছে, দ্য লাইফ অ্যান্ড ডেথ। এটা আর্ট তাহলে এটাও তো স্বনামধন্য আর্ট, বড় বড় এক্সিবিশন মিউজিয়ামে এগুলো হচ্ছে। তাহলে ওয়ার ডু ইউ কল আর্ট অ্যান্ড ডিজাইন? আজকাল সব কিছু ফ্লুইড। ডিজাইন ইজ এক্সপ্রেসিং থ্রু আর্ট, আর্ট ইজ এক্সপ্রেসিং থ্রু ডিজাইন। আজকের দিনের একটা আর্টিস্ট অ্যান্ড একটা ডিজাইনের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আর্টিস্টরাও ডিজাইনারকে দেখে ইন্সপায়ার্ড হয়ে নিজেদের কাজ করছে, ডিজাইনারও আর্ট বানাচ্ছে ডিজাইনের মধ্যে দিয়ে। তো এই ফ্লুইডিটি যখন আসছে আর্ট আর ডিজাইন আর বাকি স্ট্রিমে, তো টুলসগুলো তো মার্জ হচ্ছে। এআই ইজ আ টুল, ফটোশপ ইজ আ টুল, InDesign is a tool. So why not this tool is also a part of process of this art? দাদা, আপনি কতদিন আগে এআই এর শেখা শুরু করেছিলেন? দেখুন, আমি নিজে তৈরি করেছি একটা বট, সেটা আমি ওটাকে ট্রেন করি, কনস্ট্যান্টলি ট্রেন করছি লাস্ট 2 years। অ্যান্ড তার থেকে আমি যত ট্রেন করব, যত ঢোকাবো ভিজুয়ালস আমার কাজ, সে ততই ট্রেন হতে থাকে। Basically, I take an AI patch and train it and create a bot, and then from that bot I go through a couple of softwares, Midjourney, DALL-E. So Midjourney I have created my own bot, and that bot is trained for last 2 years. আমি লোকেদের থেকে এগিয়ে আছি এই কারণে, কেননা আমি যখন দৌড়নো শুরু করি, আমার পেছনে তখন আশপাশে কেউ কম্পিউটার ছিল না, তো আমি একা দৌড়েছি 2 বছর ধরে এআই নিয়ে। সো ওই 2 বছর যে আমি ট্রেন করেছি আমার বটটাকে,
যে চ্যাট মানে ডিজাইন বটটাকে, ভিজুয়াল বটটাকে। তো সেটা তো 2 বছর লোকের কাছে নেই। লোক এখন আমাকে ধরাতে গেলে আরো 2 বছর তাকে জাম্প করতে হবে, আমি তার আগে বেরিয়ে যাব। সো ইট ইজ অল অ্যাবাউট টাইমিং। When you start your AI journey, it is a very important, and I have been lucky কি I have started it very early, আর অনেক আগে থেকে শুরু করেছিলাম। এই কারণে আমার মনে আমি ভগবানের আশীর্বাদকে আমি আগে শুরু করার জন্য কি হয়েছে, আমি একটু এগিয়ে রয়েছি। আপনি কোন আর্ট কলেজ থেকে পাস করেছেন? আমি কোনো আর্ট কলেজের থেকেই নই, আমি সেলফ টট। হ্যাঁ, ঠিক। এটা নিয়ে আমার পরের প্রশ্ন, যে এখন কোনো ইলাস্ট্রেটর বা আর্টিস্টকে যখন আপনি রিক্রুট করেন, তখন কি আপনি আর্ট কলেজের প্রেফার করেন নাকি প্রায়োরিটি দেন ক্রিয়েটিভিটি থেকে? এখনো আমরা কোনোদিন আর্ট কলেজে জিজ্ঞেস করি না। আমি যাকে হায়ার করি আমার অফিসে, আর্ট কলেজ হওয়ার ইজ নট ইম্পর্টেন্ট। আমার মনে হয় ইনস্টিটিউশন ইজ গুড, বাট ইফ সামবডি ইজ রিয়েলি প্যাশনেট অ্যান্ড ওর কাজে রিফ্লেক্ট করছে, উই উইল অলওয়েজ পিক হিম আপ। It doesn't matter whether he's a doctor or lawyer or an art college guy. It doesn't matter. Problem কি জানো আর্ট কলেজের, আমি একটা কথা বলি, I hope I am not creating a controversy. আর্ট কলেজের যে টেকনিক, এটা এখনো সেই পুরোনো দিনের মতোই টেকনিক, তো ওখানে নতুন কিছু ঢোকানো হচ্ছে না। প্রবলেম হয় যে যারা পড়াচ্ছেন তাদেরও তো আমরা আপডেট করা উচিত। তারাও যদি টেকনোলজিক্যালি আপডেট না হয়, তাদেরও দোষ দেওয়া যায় না। সেই বছরের পর যা পড়ানো হচ্ছে সেটাই হচ্ছে, সেটাই চলছে। সে 50-100 বছরে যে টেকনিক ছিল সেই টেকনিকই চলে যাচ্ছে। প্রবলেম একটাই, যতক্ষণ না টেকনোলজি ও সময়ের সাথে সাথে, আজকালকার দিনে 1 মাসের মধ্যে টেকনোলজি বদলে যাচ্ছে। আপনি কতবার ফোন চেঞ্জ করে বলুন, কতবার সফটওয়্যার আপডেট হয় ফোনের। যদি ফোন চেঞ্জ হয়, টেকনোলজি চেঞ্জ হয়, ওয়ে অফ পড়াশোনা, যারা আজ পড়াশোনা করে কাল সেই টেকনোলজি ইউজ করবে, তো তাদেরও তো সেইভাবে আমাদের ট্রেন করতে হবে। তো আই ডোন্ট থিঙ্ক আর্ট কলেজ হ্যাজ আ বিগ হ্যান্ড, বাট হ্যাঁ একটা ডিসিপ্লিন ক্রিয়েট করে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আই ফিল দ্যাট। বাট আরেকটাও জিনিস হয়, যেহেতু আমি কারোর কোথাও থেকে পড়ে আসিনি আর্ট নিয়ে, তো আমার ক্ষেত্রে খুব ইজি কি আমি নিজেই ভাঙছি, নিজেই তৈরি করছি, তো সেটা খুব হেল্পফুল আমার জন্য। বর্তমানে ইয়াং ইলাস্ট্রেটরদের মধ্যে একটা অবসেস রয়েছে যে তাদের স্টাইল নিয়ে সবসময় ভাবে কিভাবে তারা নিজেদের স্টাইল বাঁচবে। অ্যাজ এ ইলাস্ট্রেটর আপনার মত কি, যে একজন আর্টিস্ট নিজস্ব স্টাইলের পিছনেই সময় দেবে, নাকি একের বেশি স্টাইল নিয়ে সে কাজ করবে? দেখুন, আমার নয়, আমি যেভাবে ভাবি জিনিসটা, কি আমি কোনোদিনই ভাবিনি কি এইটা হচ্ছে নীলাঞ্জন দাসের স্টাইল, নীলাঞ্জন দাস উইল বি ডিফাইন্ড ইন দ্যাট, এই বক্সের মধ্যেই নীলাঞ্জন দাস। আমি ওই বক্সে থাকতে চাই না। আমি চাই 15টা বক্স কেন 5000 বক্সে থাকি। আচ্ছা এটাও নীলাঞ্জন স্টাইল, এটাও নীলাঞ্জন স্টাইল, আচ্ছা এটাও নীলাঞ্জন স্টাইল, আচ্ছা এটাও, আচ্ছা নট ব্যাড এটাও। এই নয় কি না এটা কি হয়, নতুন ইলাস্ট্রেটররা যে এই ট্র্যাপের মধ্যে পড়ে, এই ফাঁদের মধ্যে পড়লে কি হয়, আপনি টাইপ কাস্ট হয়ে যান। বলে কি এই ধরনের কাজ হলেই আমি নীলাঞ্জনকে ডাকবো, তা আর দরকার নেই তার। তাহলে আপনি যদি কমার্শিয়াল আর্টে আসেন, দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন ফাইন আর্ট অ্যান্ড কমার্শিয়াল। কমার্শিয়াল আর্টে আপনাকে ছবি বেচে খেতে হবে, হ্যাঁ না, কাজ বেচে খেতে হবে। ফাইন আর্টে আপনার নিজের স্টাইল আছে, আপনার নিজের ফলোয়ার আছে, আপনার নিজের আর্ট অ্যাপ্রিসিয়েটেড আশপাশের লোক আছে, আপনার কাজ পছন্দ করে সেই স্টাইল, সেটা ফাইন আর্টের জন্য অ্যাবসলিউটলি ফাইন। বাট যখন আপনি কমার্শিয়াল আর্টে আসছেন, তখন আপনাকে ভ্যারাইটি, আপনি দোকান খুলেছেন বেসিক্যালি। কমার্শিয়াল ইজ হোয়াট, আই অ্যাম আ ব্র্যান্ড, আর আমার ব্র্যান্ডে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, আপনি এটা কিনবেন, আচ্ছা এটা নিন, আচ্ছা আমার কাছে এটাও আছে, আচ্ছা এটাও আমি টাইপোগ্রাফিও করছি, এটাও নিন। তো দুটোর মধ্যে অনেক তফাৎ। আমি ফাইন আর্ট যারা আছে তাদের বলবো হ্যাঁ অ্যাবসলিউটলি তাদের একটাই স্টাইল হওয়া উচিত, কেন সেই স্টাইলই তার আর্ট ডিফাইন। বাট ডিজাইনে যদি আমি নিজেকে ডিফাইন করি একটা, বিদেশে হয়, বাট আজকে বিদেশেও লোকেরা স্ট্রাগল করছে ডিজাইনে, আর্টে, কেননা এন্ড অফ দ্য ডে আজকাল টেকনোলজি ইজ টেকিং ওভার এভরিথিং। তো আমার মতে ভার্সেটাইল হোনা, আজকালকার দিনে ভার্সেটাইল হওয়া খুব জরুরি, কেননা অপরচুনিটি অনেক। একসময় খালি ম্যাগাজিনে আসতো, এখন আপনি সোশ্যাল মিডিয়া আর্টিস্ট হয়ে যান, আপনি ইনস্টাগ্রামে আর্ট করুন, ফেসবুকে করুন, আপনি ডিজিটাল করুন, আপনি টিভিতে করুন, দের আর সো মেনি ভেনিউজ না।
মানে বর্তমানে জাগুয়ার রিব্র্যান্ডিং করেছে, সোশ্যাল মিডিয়ায় তার ব্যাপক প্রতিক্রিয়া চলছে। ইলন মাস্ক পর্যন্ত ওখানে একটা টুইট করেছে যে মানে এমন রিব্র্যান্ডিংটা হয়েছে যে ইলন মাস্ক বলছে ডু ইউ সেল কার্স, ওর সঙ্গে তো ম্যাচ করছে না বলে। আপনার মতে জাগুয়ার তার যে লিগাসি রয়েছে সেটা কি নতুন রিব্র্যান্ডিংয়ে জাস্টিফাই করতে পেরেছে? আজকালকার দিনে প্রবলেম কি জানেন, জাগুয়ার ইজ অলসো ইন দ্যাট ট্র্যাপ। আজকালকার দিনে কি হয় কি ভাইরাল করতে হবে, আই হ্যাভ টু বি ভাইরাল। তো ভাইরালে কি হয়, ভাইরালিটি চক্করে লোক সিচুয়েশন ভুলে যায় অ্যান্ড দে স্টার্ট বিহেভিং লাইক কি এটা একদমই অপোজিট করলে হয়তো আমি ভাইরাল যাব। এবার যদি কাল আমি বলি আমি রবার দিয়ে ছবি আঁকছি, মানে ইরেজার দিয়ে ছবি আঁকছি, সো আইল গো ভাইরাল। কী করে বানাচ্ছো ভাই? তো জাগুয়ার অ্যাকচুয়ালি জাগুয়ার লোগোটা খুব টিমিড, মানে খুব সফট। আপনি দেখবেন কোনো সব কিছু, জাগুয়ার ব্র্যান্ড ইজ নট সফট, ইটস একটা জাগুয়ার, তার মুখের অ্যাগ্রেশন, তার গাড়ির ডিজাইন, তার ফ্রন্ট গ্রিল, এভরিথিং ডিফাইন্স জাগুয়ার অ্যাজ অ্যান অ্যাগ্রেসিভ কার। It looks like the SUV looks like a sports car, the car look like a luxury. আমার ক্ষেত্রে লোগোটা উইক ফন্ট ওয়াইজ, এত উইক কি এত থিন ফন্ট, এত স্লিক ফন্ট করতে গিয়ে না এরা সিচুয়েশনটা না বুঝে দে ওয়ান্টেড টু বি সেন্সেশনাল। তো সেন্সেশনাল হওয়ার জন্য যদি আমি এত কিছু র্যাডিক্যাল চেঞ্জ করি, পাবলিক কি রেডি সেই র্যাডিক্যাল চিজ নেবার? সেটাও তোমায় ভাবতে হবে। আমাকে গাড়ি বেচতে হবে কাল ভাই। আমি যদি এবার গাড়ি বেচার নাম করে আমি বলি দুটো টায়ার দেবো, দুটো টায়ার আমি দেবো না, ওই দুটো টায়ারে ব্যালেন্সে গাড়ি চালানো, তো কেউ হাত দেবে না আপনাকে। একটা গাড়ির লোগো ডিফাইন্স দ্য কার। হ্যাঁ, এবার যদি জাগুয়ার বলে না আমি গাড়ি একদম একদম গোল গোল বানাবো, কোনো শার্প এজ হবে না, একদম নর্মাল ডিজাইন করবো যে দেখে মনে হবে যেন আচ্ছা বালিশের পাশ বালিশ বানাচ্ছি, আমি পিলো বানাচ্ছি, আমি বালিশের মতন ডিজাইন করছি, হ্যাঁ তার জন্য লোগোটা খুব ভালো। বাট জাগুয়ার অ্যাজ আ ব্র্যান্ড ইজ অ্যান অ্যাগ্রেসিভ ব্র্যান্ড। It is known, the name itself Jaguar defines speed, aggression, power. এখনকার লোগোটা মনে হচ্ছে একটা বেড়াল। আমি বলবো জাগুয়ারের লোগোটা শুনবি জাগুয়ার, it will be cat, because that logo is much softer. So Jaguar doesn't define himself through that logo. যে কখন একটি কোম্পানির বা প্রোডাক্টের রিব্র্যান্ডিংয়ের প্রয়োজন পড়ে? সো 20 বছর আগে তুমি যেই কোশ্চেনটা করতে আমি বলতাম 5 বছর, বাট এখন দেখে মনে হয় এভরিথিং এত তাড়াতাড়ি সব কিছু হচ্ছে ট্রানজিশন। তো আমরা 2 বছর 1.5 বছর 2 বছরের মধ্যে আমাকে রিডিজাইন করতে হয়, কেননা লোকের এখন টেন্ডেন্সি হচ্ছে সোয়াইপ করা। এরকম ইনস্টাগ্রামে আমাকে এক্ষুনি দেখতে হবে, এক্ষুনি চাই, আমার চেঞ্জ চাই। সো ম্যাগাজিন হ্যাজ টু কিপ আপ উইথ দ্যাট, কেননা আজকাল রিডিং হ্যাবিট অ্যান্ড ভিজুয়াল রিডিং হ্যাবিট লোকেদের চেঞ্জ হয়ে গেছে। 5-6 বছর আগেও লোক বই পড়তো এরম করে, এখন আমরা পড়ি এরমভাবে। অ্যান্ড আমাদের পেশেন্স লেভেলও কমে গেছে, আমাদের ইন্টারেস্ট স্প্যানও অনেক কমে গেছে। ওই কারণে কি হয়েছে কি লোক সবসময় কিছু না কিছু চেঞ্জ চাইছে। আমরা রিডিজাইন করার পরেও আমরা চেষ্টা করি মাসে 1-2 একদম কিছু চেঞ্জ করি, কিছু নতুন কিছু নিয়ে আসি। আমি যখন যে গ্রাফিক্সগুলো বানাচ্ছি ওটার নাম দিয়েছি এখন, ইনফোগ্রাফিক্স বলা হতো, আমি ওটাকে নাম দিচ্ছি এখন ইনফোগ্রাফিক নোভেল। গ্রাফিক নোভেল থেকে ইনফোগ্রাফিক নোভেল। হ্যাঁ, সো এই টার্মগুলো ইম্পর্টেন্ট, কেননা আমি গ্রাফিককে একটা নতুন দিকে নিয়ে যাচ্ছি। গ্রাফিক নোভেল ইনফোগ্রাফিক্স কোনোদিন ম্যাচ করতো না, বাট আজকাল ডিফিকাল্ট কমপ্লিকেটেড সাবজেক্ট ম্যাটারগুলোকে সিম্পলিফাই করে যখন আমি গ্রাফিক নোভেলের মতন দিই, লোকে ভাবে হ্যাঁ এটা ভালো, তো এটা ডিজিটালের মতন, এটা সোশ্যাল মিডিয়ার মতন, যাদা মাথা ঘামাতে হবে না, ভিজুয়াল দেখে আমি বুঝে গেলাম পুরো স্টোরিটা কি। এখন ডিজিটালের সময়, সব ম্যাগাজিন বা পেপার সবাই নিজের যে প্রোডাকশনটাকে ফরম্যাট করে নিচ্ছে, ম্যাগাজিন পেপার এরকম কনভার্ট করছে। প্রিন্ট ম্যাগাজিন কি সেভাবে বাজার ধরে রাখতে পারছে? না, অনেক কমে গেছে। কোভিড পর্যন্ত মোটামুটি ব্লাড বাথ তো হয়ে গেছিলো,
বাট কোভিডের পর থেকে একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে আমেরিকাতে, ইউরোপে, কি নতুন নতুন ম্যাগাজিন আবার বেরোচ্ছে। আর যে ম্যাগাজিন বন্ধ হয়ে গেছিলো সেই ম্যাগাজিনগুলো আবার ধীরে ধীরে ফিরে আসছে। কেননা লোকে এত প্রোপাগ্যান্ডা দেখছে সোশ্যাল মিডিয়াতে কনস্ট্যান্ট, গ্লোবালি, ইন্ডিয়ায় মিথ্যে খবর, ভুল খবর, ফেক খবর। লোকের এখন ম্যাগাজিনের ওপর ধীরে ধীরে বিশ্বাস বাড়ছে। কেননা দেখুন, যেটা আপনি টিভিতে বলছেন, ডিজিটালে বলছেন, সেটা যদি কাল বলে না এটা কি, আপনি মিথ্যে কথা বলছেন, সঙ্গে সঙ্গে হাঁটিয়ে দিতে পারেন। বাট ম্যাগাজিনে যেটা প্রিন্ট হচ্ছে, ইট ইজ নট ইজি টু রিমুভ। তো ম্যাগাজিন একটা ট্রাস্ট ইস্যু এখন লোকেদের মধ্যে আছে। সেটা আমাদের ম্যাগাজিনের লোকেদের জন্য খুব ভালো, কেননা সোশ্যাল মিডিয়ার এত মিথ্যে, এত ফালতু কথা চলছে সব জায়গায়। ম্যাগাজিন হ্যাজ বিকাম আ লাইট, আ নিউজ, আ লাইট হাউস ফর দ্য নিউজ মিডিয়া। এখন লোকে ওটাকে ধীরে ধীরে ট্রাস্ট করছে, ম্যাগাজিন পড়তে শুরু করেছে লোক আবার ধীরে ধীরে। অ্যান্ড এই ট্রেন্ডটা আরও বাড়বে যখন এআই তো আরও এটাকে আগুন লাগাবে, আরও চলবে প্রোপাগ্যান্ডা। যেটা আপনি দেখছেন টিভিতে সেটা সত্যি কি মিথ্যে আপনি জানতেই পারবেন না এআই থ্রু দিয়ে আজকাল ভিডিও বোঝা যাবে। তো only resolve to get good news and truth, I think, and also archival is magazine, again magazine. তো আমার মতে you will see there is a upward trend for magazine. এটা হয়েছে, শুরু হয়েছে বিদেশেও। ভার্ব ম্যাগাজিন ছিল খুব বড় ম্যাগাজিন, সেটা বন্ধ হয়ে গেছিলো, আবার লাস্ট মান্থ থেকে শুরু হয়েছে। ইটস আ নিউজ উইক প্রথমে ডিজিটাল হয়ে গেল, ম্যাগাজিন থেকে বেরিয়ে গেল, ওটা সব ডিজিটাল করে ফেললো, আবার প্রিন্টে ফিরে এসছে। তো ইকোনমিস্ট দেখুন, এখনো ইট ইজ ম্যাগাজিন এত বিক্রি হয়, লোকে ইকোনমিস্ট পড়ে ম্যাগাজিন। তো ম্যাগাজিন উইল কাম ব্যাক এগেন। এটা সাইকেল, যেমন রেকর্ড, এক সময় রেকর্ড শেষ হয়ে গেল, সিডি, এখন আবার লোকে রেকর্ড কিনছে, লোকে আবার রেকর্ডের ক্রেজ শুরু হয়েছে, রেকর্ড প্লেয়ার কিনছে, রেকর্ড কিনছে। তো এটা একটা ট্রেন্ড, যেমন ফ্যাশনের ট্রেন্ড হয়, লোকে একসময় বেল বটম পরতো, আবার ব্যাগি প্যান্ট, আবার নর্মাল প্যান্ট, আবার ফিরে এসে। সো ইটস এ সাইকেল, উই অল গো থ্রু দিস সাইকেল। আর হিউম্যান টেন্ডেন্সি এটা, কি একটা হয়ে গেল, আছে এরপর কি, এর করতে করতে আবার পেছনে ফিরে যাচ্ছে। সো এই সাইকেলটা ওপর নিচ হবেই। আচ্ছা, বর্তমানে কোন কোন আর্টিস্টদের আপনার কাজ ভালো লাগে, আর বিশেষ করে কলকাতায় কি কারো কাজ আপনার খুব পছন্দ হয়, সেরকম কোনো নাম আছে? না, বিদেশিদের মধ্যে আমার নোমাবার খুব ভালো লাগে, নোমাবারের ইলাস্ট্রেশন। হ্যাঁ, মানে অদ্ভুত, নেগেটিভ স্পেস নিয়ে যা খেলছে। কলকাতার ইলাস্ট্রেটর আমি অতটা জানি না আজকাল কি এত লোক ইলাস্ট্রেশন করছে। বাট ইয়াং যে জেনারেশন করছে না, তারা স্কিল কিন্তু বিদেশিদের মতো। কলকাতার শহরে যারা এখন ইয়াং ইলাস্ট্রেটর, তাদের স্কিল কিন্তু গ্লোবাল স্কিল। এই স্কিল আমি আগে দেখিনি, স্পেশালি ইলাস্ট্রেশনে। আর অনুপদার কাজ আমার ভীষণ ভালো লাগতো, কৃষ্ণেন্দু চাকিরও কাজ দারুণ, ওদের খুব ভালো লাগতো, এদের কাজগুলো আমার ভীষণ। আর সমীর মণ্ডল, নাম কি, সমীর মণ্ডল ছিলেন না ওনার নাম, যিনি ওই স্কেচগুলো বানাতেন, ওনার কাজও আমার ভীষণ ভালো লাগতো। আনন্দবাজার পত্রিকায় যে স্কেচগুলো করতেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ও দুর্ধর্ষ কাজ। সবার শেষে একটা প্রশ্ন করতে চাই, সেটা আমার পার্সোনাল প্রশ্ন, দ্য ডিজাইন পডকাস্ট আপনার কেমন লাগছে? ডেফিনেটলি এরম, দেখুন বিদেশে তো অনেক পডকাস্ট হয়, এখনো অনেক জায়গায় পডকাস্ট, আমাদের দেশেও পডকাস্ট এত কিছু শুরু হয়েছে। আমার মতে এটা অ্যাবসোলিউটলি অ্যামেজিং ইনিশিয়েটিভ যেটা তুমি নিয়েছো। আই এম ভেরি কিন। তুমি আমাকে দু একটা পাঠিয়েছো, আমি সেগুলোও দেখেছি, আর আমি এগুলো শেয়ারও করবো সোশ্যাল মিডিয়ায়। আমার যত ফ্রেন্ড আছে, যত কিছু গ্লোবালি যত লোককে আমি জানি, আই এম আ মেম্বার অফ আর্ট ডিরেক্টর্স ক্লাব, ওখানেও আমি সবাইকে পাঠাবো। অ্যান্ড ডেফিনেটলি ইটস অ্যান অনার। থ্যাংক ইউ সো মাচ কি তুমি অ্যাটলিস্ট আমাকে কনসিডার করেছো এখানে বলার জন্যে, আর আমি থরলি এনজয়েড ইট। অ্যান্ড আরও আমি মনে করি আগেও তোমার, আমার মতে তোমার, আই থিঙ্ক ইউ আর গোয়িং ইন আ রাইট পাথ। ইউ উইল গেট মোর সাবস্ক্রাইবার। কেননা আমার মতে তোমার পডকাস্টে একটা অনেস্টি রয়েছে, যেটা আজকালকার দিনে অনেক পডকাস্টে দেখা যায় না। আর এই পডকাস্টটাও খুব ইজি গোয়িং, লোকে বসে শুনতে পারার মতন পডকাস্ট। আমি যখন শুনছিলাম ভালো লাগছিল, অন্য লোকেদের তুমি যখন ইন্টারভিউ নিচ্ছিলে তখন আমি দেখছিলাম ইট ইজ ভেরি হোমলি, বাড়িতে বসে আড্ডা মারছি, এটাই লোকে এখন চায়। তো আমার all my best wishes. Definitely I will try to share it. I will try to take clips and try to create little small reels for my Instagram as well. ধন্যবাদ স্যার। Thank you so much. আর দর্শকদের উদ্দেশ্যে
ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। কোনো মতামত থাকলে প্লিজ আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। নমস্কার।